স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 3 এর জীব মণ্ডল থেকে ক্লাস চলছে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পার্টে পার্টে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যেমন আছে এবং এমসিকিউ আছে। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 বেশি আলোচনা করা আছে। এছাড়া পাওয়ার পয়েন্টে যাতে তোমরা নিজেরা পরীক্ষা দিতে পারো সেই হিসাবে পাওয়ার পয়েন্টেও আলোচনা করে দেওয়া আছে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওস বা প্লেলিস্টে গিয়ে দেখবে তোমাদের আগের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার। প্রাকৃতিক ভূগোল একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তাই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস বেশি করে আছে, তাই অবশ্যই সমস্ত ক্লাসগুলো দেখে নিও। আজকে যেটা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার জীবমণ্ডল থেকে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ। আমরা জানি কি সমস্ত শক্তির মূল উৎস বা আধার হলো সূর্য। সেই সূর্য থেকে সরাসরি শক্তি কিন্তু আমরা যে খাই বা আমরা যে জীবন ধারণ করি, চলাফেরা করি, আমাদের যে শক্তি সেই শক্তিটা কিন্তু আমরা সূর্য থেকে সরাসরি নিতে পারি না। আমরা কোথা থেকে নিই? সবুজ উদ্ভিদ মারফত। এই সবুজ উদ্ভিদ কিন্তু সরাসরি সৌরশক্তিটাকে ধারণ করতে পারে। এই সৌরশক্তি আবার যখন উৎপাদক বা উদ্ভিদ গ্রহণ করছে তখন সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। আমরা যখন সবুজ উদ্ভিদকে গ্রহণ করছি বা খাদ্য হিসেবে গ্রহণ করছি তখন আমাদের দেহে কিছুটা শক্তি আসে, সম্পূর্ণটা আসে না। উদ্ভিদের নিজের শারীরবৃত্তীয় কাজ চালানোর জন্য তার দেহেরও কিন্তু কিছুটা শক্তির প্রয়োজন হয়। এইভাবে প্রত্যেকটা স্তরে যে শক্তির প্রবাহ ঘটে, ধরো যেটা ঘাস তাকে খাচ্ছে ঘাসফড়িং, তাকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। প্রত্যেকটা জীবের নিজের শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য 90% শক্তি সে রেখে দেয়, 10% সঞ্চারিত হয়। উপরের যে খাদ্যস্তর সেখানে 10% সঞ্চারিত হয়। ধরো ঘাসফড়িং থেকে যখন তাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙের দেহে মাত্র 10% যাচ্ছে, কিন্তু ব্যাঙের শরীরে ওটাই 100%, ওটা দিয়েই সে সমস্ত কাজ চালায়। আবার ব্যাঙের শরীরে যেটা থেকে যাচ্ছে 100%, তার 10% যখন সাপ তাকে খাচ্ছে, তাই শক্তির পরিমাণটাও কিন্তু ক্রমশ কমতে থাকে। এখান থেকে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বললাম, শুধু কি কি এমসিকিউ আছে সেটা একটু তোমাদেরকে বইতে বা নোটসে যেটা আছে সেটা দেখিয়ে দেবো। তাহলে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ তোমাদের যেটা লেখা আছে আমি বললাম, এত আর আমি ধরে ধরে আলোচনা করছি না। শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। এক সেকেন্ড। শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। সজীব জীবের অর্থাৎ প্রত্যেকটি জীবের প্রতিটি কোষে প্রতিনিয়ত নানা শারীরবৃত্তীয় ক্রিয়া চলে, তাই বাঁচার জন্য প্রতিটি জীবের শক্তির প্রয়োজন হয়। শক্তির মূল উৎসকে সূর্য। এই যে সূর্য, সেখান থেকে বিকিরিত শক্তি উৎপাদক বা উদ্ভিদের দেহে আসে, উৎপাদক থেকে আবার খাদক গ্রহণ করে, যখন সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই যে খাদক গ্রহণ করলো তার কিন্তু খাদ্য শক্তি, এই খাদককে আবার খাদকের শরীর থেকে শক্তি পায় কে? বিয়োজক। এখানে অনেকগুলো লেয়ার আছে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। এই 3 শ্রেণীর খাদকের থেকে খাদ্য শক্তিটা পায় আবার বিয়োজক। এবারে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের তাপ গতিবিদ্যার সূত্র। এখানে গতিবিদ্যার সূত্রগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু জেনে রাখবে যাতে এমসিকিউতে যখন তোমাকে সূত্রটা দিয়ে দিবে তুমি সেটা বলতে পারো যে এটা প্রথম গতিসূত্র না তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখানে দেখো, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি না, শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তখন শক্তির হ্রাস ঘটে। তাহলে এখানে বিকিরিত শক্তি থেকে যখন রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে যখন খাদ্য শক্তি, তখন বারে বারে কিন্তু শক্তির হ্রাস ঘটছে। তাহলে এখানে হ্রাস না বৃদ্ধি ঘটে, এটাও তোমাদের এমসিকিউ থাকতে পারে। এরপর তোমাদেরকে যেটা বলছিলাম বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়ে, সূর্য থেকে যে পরিমাণ শক্তি আসে তার কিন্তু 34% ফিরে চলে যায়, যেটা অ্যালবেরো। 66% আসে, সেটা যে সম্পূর্ণটা উদ্ভিদ শরীরে আসে সেরকম নয়। উদ্ভিদ শরীরে যেটা আসে সেটা খুবই কম, 0.02% সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহার করে। তাহলে এখানে বাকি যে পার্সেন্টগুলো অর্থাৎ 56% ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কত শতাংশ উদ্ভিদের দেহে কাজে লাগে, সেটা হচ্ছে 0.02%। এখানে বেশ কিছু তোমাদেরকে শর্ট টার্ম জানতে হবে, যেমন জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন কি, বা জিপিপি তখন তোমাদেরকে গ্রস প্রাইমারি প্রোডাকশন বা মোট প্রাথমিক উৎপাদন।
এই মোট প্রাথমিক উৎপাদনটা কি সেটা একটু জেনে রাখতে হবে, তাহলে এমসিকিউ করতে সুবিধা হবে। ভূপৃষ্ঠে পতিত সৌরশক্তির মাত্র 0.02% সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহার করে। এর ফলে যে পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয় তা হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদন। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে পরিমাণ শক্তি সেটাই হচ্ছে প্রাথমিক উৎপাদন। এরপরে শ্বসন এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হওয়ার পর যে পরিমাণ শক্তি অবশিষ্ট থেকে যায়, তাহলে বেশিটা গ্রস আর যেটা অবশিষ্ট থেকে যাচ্ছে সেটাই হচ্ছে নেট প্রোডাকশন বা এনপি। এরপরে দেখো সৌরশক্তির ব্যবহার। সৌরশক্তি আসছে, কিছুটা শক্তি অব্যবহৃত, আর যেই শক্তিটা কাজে লাগছে সবুজ উদ্ভিদ সেখান থেকে যাচ্ছে তৃণভোজী বা গৌণ উৎপাদকে, গৌণ উৎপাদক থেকে যাচ্ছে মাংসাশী বা সর্বোচ্চ শ্রেণীর খাদকে পরপর স্থানান্তরিত হচ্ছে। এই যে পরপর স্থানান্তরিত হচ্ছে তাতে প্রত্যেকটা স্তরে কিছু না কিছু শক্তি ক্ষয় পায়। এই তাপ শক্তি কোনো কাজে ব্যবহার করা যায় না যেটা ক্ষয় পাচ্ছে। খাদ্য খাদক সম্পর্কের জন্য খাদ্যের মাধ্যমেই প্রাণীরা নিজেদের প্রয়োজনীয় শক্তি অর্জন করে। তাহলে আমরা যে শক্তি অর্জন করি সেটা খাদ্যের মাধ্যমে। এটা হচ্ছে আসল অর্জিত শক্তি, গ্রস এনার্জি ইনটেক বা একে আই বলে। যেটা বলছিলাম তোমাদেরকে শর্ট টার্ম কতগুলো জানতে হবে। আসল অর্জিত শক্তি থেকে যে পরিমাণ শক্তি বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহৃত হয় তাকে বলে শ্বসন শক্তি বা রেসপিরেটরি এনার্জি বা আর। তাহলে আই জানলাম, আর জানলাম। এরপরে শক্তির স্থানান্তর। তোমাদেরকে বলেছিলাম যে মাত্র 10% পরবর্তী পর্যায়ের জীবের শরীরে যায়। দেখো এখানে উৎপাদকের শরীরে যদি 5000 কিলো ক্যালোরি থাকে সেখানে প্রথম সারির খাদকে 500 যাচ্ছে, 10% কিন্তু বাদ হয়ে গেল। দ্বিতীয় সারির খাদকে 50 কিলো ক্যালোরি যাচ্ছে, 10% বাদ হয়ে গেল। তৃতীয় সারির খাদকে 5 কিলো ক্যালোরি যাচ্ছে, 10% বাদ হয়ে গেল। এটাই হচ্ছে লিন্ডেম্যানের বিখ্যাত 10%-এর সূত্র। অর্থাৎ এখানে শক্তির পরিমাণ কিন্তু প্রচুর অনেকটা হ্রাস পেয়ে যাচ্ছে যখন সর্বোচ্চ শ্রেণীর খাদকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আমরা যখন বাস্তুতন্ত্রের জীবভরের কথা দেখেছিলাম সেই জীবভরেও দেখেছিলাম উৎপাদকের সংখ্যা প্রচুর। প্রথম সারির খাদক তার চেয়ে একটু কমে গেল, দ্বিতীয় সারির খাদক তার চেয়ে একটু কমে গেল, সর্বোচ্চ সারির খাদক একেবারে কমে গেল। এরকম ভাবে একটা পিরামিড তৈরি হয়। শক্তির ক্ষেত্রেও কিন্তু উৎপাদকের শক্তি অনেক বেশি, ধীরে ধীরে শক্তির পরিমাণ উপরের দিকে কমতে থাকে এবং পিরামিড তৈরি হয়। তাহলে আমরা যদি এখানে প্রথম সারির খাদকের ক্ষেত্রে অর্জিত শক্তি যদি আই হয় এবং শ্বসন শক্তি যদি আর হয় তাহলে মোট শক্তির পরিমাণ কি হবে? মোট শক্তির পরিমাণ হবে আই মাইনাস আর। আবার কিছু খাদ্য শক্তি বর্জ্য পদার্থ হিসেবে রেচন পদ্ধতিতে দেহের বাইরে নিঃসৃত হয়, এই শক্তিকে রেচন শক্তি বা এক্সক্রেটরি এনার্জি বা ই বলে। সুতরাং মোট অর্জিত শক্তির পরিমাণ আই মাইনাস আর মাইনাস ই। আবার জীবের মৃত্যু ঘটলে মৃত্যুজনিত অপচয়কে বিনষ্ট শক্তি বা ডব্লিউ বলে। সুতরাং প্রতিটি খাদ্য স্তরে মোট অর্জিত শক্তির পরিমাণ হবে আই মাইনাস আর মাইনাস ই মাইনাস ডব্লিউ। তাহলে এখানে তোমাদের কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আই কি, আর কি, ই কি, ডব্লিউ কি, এটা খুব ভালোভাবে জানা। তাহলে তোমাদেরকে এই যে অর্জিত শক্তির পরিমাণ বা রেচন শক্তি বা বিনষ্ট শক্তি, এই প্রত্যেকটা জিনিসের সূত্রটা কি এটা যদি জানো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ করতে অনেক বেশি সুবিধা হবে। এরপরে আমরা পরের ক্লাসে আলোচনা করব বাস্তু পরিবেশগত পিরামিড। তাহলে আশা করছি তোমরা শক্তি প্রবাহ সম্পর্কে যেটুকু জানতে পারলে এখানে তোমাদের বেশ কিছু তথ্য এবং সূত্রগুলো এবং ফুলফল এইটুকু জানলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই 10%-এর সূত্রের প্রবক্তাকে এটা তোমাদেরকে জানতে হবে। বারে বারে বলছে লিন্ডেম্যান হলেন 10%-এর শক্তির প্রবর্তক। এটা তোমরা ক্লাস 10-এও পড়ে এসেছো। তাও যদি কোনো রকম কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রয়োজন মতো ক্লাস করব। ঠিক আছে?